নমস্কার। কল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, সীমার জীবনে অসীম। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সীমার জীবনে অসীম। সীমা ফাঁকা মাঠের মধ্যে দুপা ছড়িয়ে কোলে 1 মাসের একটা ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে চিৎকার করে অঝরে কাঁদছে। এইভাবে মাঠের মধ্যে চিৎকার করে কান্নার একটাই উদ্দেশ্য, যাতে তার কান্না অন্য কারো কর্ণগোচর না হয়। তার এই বুকের কান্নাটা কাউকে শুনিয়ে কারোর কাছ থেকে করুণা নেবার ইচ্ছে সীমার একদম নেই। ফাঁকা মাঠ বলতে চারদিকে 1.5 কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি অর্থাৎ জনবসতি নেই। এত বড় খোলা ধুধু মাঠে শুধু এক পাল গরুকে চরবার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সেদিন গরু চরানোর দায়িত্ব ছিল এক মহিলার উপর। সে বিভিন্ন বাড়ি থেকে চাষের গরু সংগ্রহ করে আনে। একসঙ্গে 50 থেকে 60 খানা গরু চরানোর দায়িত্ব ছিল সেই মহিলার উপর। পরিবর্তে সে ওই বাড়ির থেকে পায় অতগুলো গরুর গোবর এবং যৎসামান্য অর্থ। মহিলাটি ফাঁকা মাঠের মধ্যে মেয়েলি কান্নার আওয়াজ শুনে প্রথমে হকচকিয়ে যায়। এত সকালে মাঠের মধ্যে কে কাঁদছে? হঠাৎ সে দেখতে পায় সীমাকে। তার কাছে গিয়ে মহিলাটি জিজ্ঞাসা করে, মা, তুমি কাদের বাড়ির মেয়ে গো? এইভাবে এই ছোট্ট একটা মেয়েকে বুকে জড়িয়ে কাঁদছো কেন? তুমি কোন বাড়ির বউ গো? এক নাগাড়ে প্রশ্নগুলো করে দুর্গা থেমে যায়। সীমা তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে স্বজন বিয়োগের ন্যায় আরও উচ্চস্বরে বিলাপ করতে থাকে। কিছুক্ষণ পরে কান্না সম্বরণ করে নিজের শাড়ির আঁচলে চোখ মুখ মুছে নেয়। তারপর সীমার হুঁশ ফেরে। বাচ্চাটাকে অনেকক্ষণ বুকের দুধ খাওয়ানো হয়নি। শিশুটিকে নিজের বুকের দুধ সে পান করাতে ব্যস্ত হয়ে পড়ে, পাছে শিশুটির গলা শুকিয়ে যায়। সীমার বয়স আর কত হবে? বড়জোর 14 বছর। ওই বয়সে তার মাতৃত্বটা এতটাই জোরালো যে সন্তানকে কি করে রক্ষা করতে হয় তার অনুভূতি মস্তিষ্কে গেঁথে আছে। সীমা সবে মাত্র ক্লাস 7-এ পড়ে। উজ্জ্বল পড়ে ক্লাস 10-এ। কিন্তু উজ্জ্বল ক্লাস 10-এ পড়লেও বয়সে পরিপক্ক ঝুনো নারকেল, কারণ সে পড়াশোনায় একদম ভালো নয়। তার প্রতি ক্লাসে ফেলের রেকর্ডের সুনাম আছে। বয়স প্রায় 20-21 তো হবে। সীমা ছোট্ট মেয়ে বলে ওর ফাঁদে ফেসে গেছে। সীমা কিন্তু পড়াশোনায় খুব একটা খারাপ ছিল না। ওদের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও সে কিন্তু বংশজ বাড়ির মেয়ে। এককালে পূর্বপুরুষের খুব নামডাক ছিল। ওরা 2 ভাই এবং 2 বোন। সীমা ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড়। বাবার কিছু জমি আছে এবং ছোটোখাটো একটা ব্যবসা করেন। উজ্জ্বলদের বাড়ির অবস্থা বেশ ভালো। উজ্জ্বলের বাবা সতীশবাবু কিছু কাজকর্ম না করলেও তার জমি এবং চাষ থেকে আয় খুব ভালো। উজ্জ্বল এবং সীমা প্রায় দুজনে দেখা করত। দেখা করার জায়গাটা ছিল উজ্জ্বলের পছন্দের জায়গা। বন জঙ্গলে ঘেরা একটা নির্জন পুকুর পাড়। সচরাচর সেখানে লোকজনের যাতায়াত ছিল না। একদিন সীমার গায়ে জ্বর এবং সঙ্গে বমিও হচ্ছে। তার বাবা প্রতুলবাবু ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারবাবুর একটু সন্দেহ হয়। ইউরিন টেস্টে প্রেগন্যান্ট ধরা পড়ে। তখন তো সীমার বাবা এবং মায়ের মাথায় হাত। একে বাচ্চা মেয়ে, তার উপর প্রায় 3 মাসের বেশি হয়ে গেছে। সীমা তখন বাবা এবং মাকে সব কথা খুলে বলে।
প্রতুলবাবু বাধ্যতামূলক আলোচনার জন্য সতীশবাবুদের বাড়িতে যান। উজ্জ্বল সতীশবাবু এবং প্রতুলচন্দ্রবাবুর কাছে ঘটনার সত্যতা স্বীকার করলেও সতীশবাবু কিন্তু ব্যাপারটা মানতে নারাজ। দুটি পরিবারের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কাস্ট অর্থাৎ জাতি। সতীশবাবুর বক্তব্য, আমরা উঁচু জাতের, তাই নমশূদ্র পরিবারের মেয়েকে আমরা বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না, যতই বংশজ বাড়ির নাম ডাক থাকুক। অসহায় পিতা লজ্জায় অপমানে মাথা নিচু করে চলে আসেন। বাড়িতে এসেই বাক শক্তিহীন অবস্থায় বসে থাকেন। ওনার অবস্থা একদম কিং কর্তব্য বিমূঢ়। বাবার চেহারার করুণ অবস্থা দেখে সীমাও তার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। কিন্তু সীমার মা প্রতিমা দেবী মেয়েকে দোষারোপ না করে শুধু নিজেকেই দোষ দিচ্ছেন। তিনি খুব সহজ সরল মহিলা, কারোর সাথে পাশে থাকেন না। তিনি একটাই কথা বলে চলেছেন, আমার মেয়েটার ভবিষ্যৎ কী হবে। আমি কুলকিনারা পাচ্ছি না ভেবে যে ও কি করবে। জোর করে যদি আমাদের মেয়েকে ওই বাড়িতে ঢোকানো হয়, তাহলে ওরা কি মেয়েকে ভালো থাকতে দেবে? শেষে আমাদের কপালে যা আছে তাই হবে। 6 মাসের মধ্যে সীমা কন্যা সন্তানের জন্ম দেয়। পাড়া প্রতিবেশীরা ছিছি করলেও প্রতুলবাবু এবং প্রতিমা দেবীর কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না। বলছেন, মেয়েকে ছোট ভেবে একজন বাজে ছেলে আমার মেয়েকে ঠকিয়েছে, তা বলে আমি তো আমার এইটুকু মেয়েকে ফেলে দিতে পারবো না। সীমা একদিন বাচ্চা কোলে একা বসে তার অপরিণত মস্তিষ্কে ভাবছে, আমার সত্যি কি কোনো দোষ আছে? উজ্জ্বল আমাকে অনেক করে ডাকতো বলে তো আমি যেতাম। চিন্তাগুলো মাথার মধ্যে ভিড় করতেই 1 মাসের বাচ্চাকে কোলে নিয়ে ভোরবেলা সীমা উজ্জ্বলদের বাড়িতে রওনা দেয়। হাঁটা পথের রাস্তা। সীমাদের বাড়ি থেকে উজ্জ্বলদের বাড়ির দূরত্ব মাত্র আধ ঘন্টার তফাতে। সীমা যখন তাদের বাড়িতে পৌঁছায় তখন ঘুম থেকে উজ্জ্বলদের বাড়ির অনেকে ওঠেনি। সীমাকে বাচ্চা কোলে তাদের বাড়ির দাওয়ায় বসে থাকতে দেখে উজ্জ্বলের মা ভূত দেখার মতো চমকে ওঠে। চিৎকার চেঁচামেচি করে সকলের ঘুম মাথায় তোলে। সকলে এসে সীমাকে বাচ্চা কোলে সহ একরকম ঘাড় ধাক্কা দিয়ে দাওয়া থেকে নামিয়ে দেয়। সীমা অনেক অনুনয় বিনয় করে, করুণ স্বরে কাঁদতে কাঁদতে বলে, আমার মা বাবা তো কোনো দোষ করেনি। পাড়া প্রতিবেশীরা আমাকে ছাড়াও আমার মা বাবাকে কথা শোনাতে ছাড়ছে না। আর এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমি তোমাদের বাড়িতে কাজের লোকের মতো হয়ে থাকব। সতীশবাবু রূঢ় গলায় বলেন, এই মেয়ে, ওটা তোমার গত জন্মের পাপ, তাই তোমাকে এ জন্মে ভুগতে হচ্ছে। আমাদের কিছু করবার নেই। ওই বাচ্চার গায়ে তোমার রক্ত বইছে, তাই আমাদের বাড়িতে তোমাদের ঠাঁই হবে না। যাও, আমাদের বাড়ির ত্রিসীমানা থেকে বিদায় হও। খবরদার আর কোনো দিন যেন আমাদের বাড়ির চৌকাঠ মারাতে এসো না। উজ্জ্বল কিছু প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদ্যপ্রান্ত লক্ষ্য করল। সীমার হেনস্থাটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল। সীমা ওই একরত্তি দুধের শিশুটিকে নিজের বুকে চেপে মাথা নিচু করে তাদের সীমানা থেকে বেরিয়ে আসে। খবর পেয়ে এত ভোরবেলায় সার্কাস দেখতে যেন সারা পাড়া সীমার সামনে উপস্থিত হয়েছে। কেউ একটা প্রতিবাদও করেনি। সীমা সেদিন তার মাতৃত্বের আস্বাদ গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে আর বেশিক্ষণ অসম্মানটা হজম করতে পারল না। শুধু শেষবার বোঝা পড়ার জন্য নিজে একবার চেষ্টা করে দেখল। উজ্জ্বল দাঁড়িয়ে আছে দেখে সীমা একবার শুধু তার দিকে তাকালো। সীমা আর 1 সেকেন্ড ওখানে না দাঁড়িয়ে দ্রুত গতিতে বেরিয়ে আসে। অত সকালে সীমাকে বাচ্চাসহ বাড়িতে ঢুকতে দেখে মা বাবা একটু অবাক হয়ে বলেন, কি ব্যাপার, এত সকালে ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? ওর যে ঠান্ডা লেগে যাবে। সীমা থমথমে মুখে কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেল।
তার মাথায় যেন বিশাল চিন্তা ভর করেছে। সে 14 বছরের বালিকা নয়, সে যেন 40 বছরের এক পরিণত মা। রাতারাতি যেন তার বয়স বেড়ে গেছে। বাচ্চাটাকে বাড়ির সকলে খুব ভালোবাসে। সীমার মা বাবা এবং ভাই বোনেরা সকলে আদর করে পুচকি বলে ডাকে। সে কিন্তু অনাদরে বা অযত্নে মানুষ হচ্ছে না। পুচকি এখন বছর 6 সীমা সিদ্ধান্ত নিয়েছে পুচকিকে ঠিকমতো মানুষ করতে হলে তাকে যে কোনো একটা কাজ করতে হবে। তাই পুচকিকে বর্ধমানের একটা পরিচিত অনাথ আশ্রমে রাখার ব্যবস্থা করা হয়। ওখান থেকে ও ভালোভাবে পড়াশোনা করে বেরোতে পারবে। তাই পুচকিকে আশ্রমে দিশা পাত্র নামের মাধ্যমে এন্ট্রি করা হয়। বাবার জায়গায় ফর্মে মায়ের নাম বসল সীমা পাত্র। এবার থেকে দিশা পাত্র নামে মায়ের পরিচয়ে পুচকির বেড়ে ওঠা। তার নতুন পথ চলা শুরু হলো অনাথ আশ্রম দিয়ে। মেয়েকে আশ্রমে দিয়ে সীমা একটা নতুন কাজে যোগ দিল। 2 অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে দেখাশোনার দায়িত্ব এবং বেতনও ভালো। প্রথম দিন সীমাকে দেখে গৌতমবাবু এবং গায়ত্রী দেবীর খুব পছন্দ হয়, কারণ ওনাদের বক্তব্য সীমার বয়স কম। আমরা যদি বেশি দিন বেঁচে যাই তাহলে সে অনেক দিন আমাদের দেখভাল করতে পারবে। সীমা ওনাদের সঙ্গে কলকাতায় ভবানীপুরে চলে আসে। কিছুদিন থাকার পর সীমাকে ওনাদের খুব বিশ্বস্ত মনে হতে থাকে। প্রথম গ্রাম থেকে কলকাতায় এসেও সীমা কিন্তু বেশ কাজকর্মে এক্সপার্ট হয়ে উঠেছে। যেসব কাজ গায়ত্রী দেবী একবার বলে দিচ্ছেন, দ্বিতীয়বার আর বলতে হচ্ছে না। আশ্রমে দিশার সঙ্গে দেখা করার জন্য সপ্তাহে 1 দিনের পারমিশন আছে সীমার কাছে। সীমা ওনাদের কাছে ছুটি চাইতে গৌতমবাবু এবং গায়ত্রী দেবী বলেন, সীমা, তোর সঙ্গে আমরাও যাব। তোর মেয়ের সঙ্গে আমাদের আলাপ হবে এবং আমাদের কয়েক ঘন্টা বাচ্চাদের সঙ্গে সময় কাটানো হবে। ওনাদের গাড়িতে করে সীমাকে নিয়ে গৌতমবাবু এবং গায়ত্রী দেবী বর্ধমানে অনাথ আশ্রমে উপস্থিত হন। সীমা আশ্রমের অফিসে গিয়ে বলে, আমি দিশা পাত্রর সঙ্গে দেখা করতে এসেছি। সঙ্গে কার্ডও দেখায়। একজন মহিলা ওনাদের বসতে বলে দিশাকে ডাকতে যায়। দিশা তো এসে মাকে দেখে একেবারে আহ্লাদে আটখানা। সে দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। সীমা মেয়েকে আদর করে কোলে তুলে বলে, ওই দেখো, তোমার আরও একজন করে দাদান এবং দিদান। দিশা কিছু না বলে একটু আড়ষ্ট হয়ে হাসে। সঙ্গে সঙ্গে গৌতমবাবু এবং গায়ত্রী দেবী হেসে ওকে আদর করে। কতগুলো ক্যাডবেরি দিশার হাতে দিয়ে বলেন, এইসব তোমার এবং তোমার বন্ধুদের, সবার সঙ্গে ভাগ করে খেও। দিশা ক্যাডবেরিগুলো নিয়ে বন্ধুদের উদ্দেশ্যে দৌড়ে যায়। একটু পরে ফিরে এসে আশ্রমের পার্কে সকলে মিলে বেশ খানিকক্ষণ সময় কাটায়। নতুন দাদান এবং দিদানকে দিশার খুব ভালো লেগেছে এবং বেশ ভাবও হয়ে গেছে। সীমা মেয়েকে আদর করতে করতে জিজ্ঞেস করে, পুচকি, তোমার এখানে মাকে ছেড়ে থাকতে খারাপ লাগছে না তো? দিশা বলে, মা, তোমাকে ছেড়ে থাকার জন্য একটু আমার কষ্ট হচ্ছিল, তবে জানো মা, বন্ধুগুলোর সঙ্গে খুব ভাব হয়ে গেছে, ওরা খুব ভালো। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। দিশা আশ্রম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে এসেছে। এবার থেকে পার্মানেন্টলি দিশা তার মায়ের সঙ্গে কলকাতায় ভবানীপুরে দাদান এবং দিদানের বাড়িতে থাকবে। ওনারা দিশাকে খুব স্নেহ করেন। 2 মাস পরে দিশার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। 72% নাম্বার পেয়ে সে পাশ করেছে। গৌতমবাবু এবং গায়ত্রী দেবী দিশাকে নিজেদের কাছে রাখবেন বলে বাড়ির কাছে একটা উমেন্স কলেজে ভর্তি করে দেন। ওনারা দুজনেই দিশাকে যেন চোখে হারান। এক সন্ধেবেলায় ওনারা দুজনে বসার ঘরে বসে টিভি দেখছেন। হঠাৎ দুবাই থেকে গায়ত্রী দেবীর একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ফোনের ও প্রান্ত থেকে বলেন, পিসি, আমি অসীম বলছি।
গায়ত্রী দেবী বলেন, হ্যাঁ রে অসীম, বল, তোমার সঙ্গে আমার কথা আছে পিসি। গায়ত্রী দেবী বলেন, হ্যাঁ বল, আমি শুনছি তো। অসীম বলেন, পিসি, ইদানিং আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই আমি কলকাতায় ফিরে যাচ্ছি। গায়ত্রী দেবী বলেন, কবে আসছিস? আর তুই সেই যে লন্ডন থেকে দুবাইয়ে গেলি, একবারের বেশি ফোন তো করলি না। পিসি, পরশু দুবাই থেকে রাত্রে আমার ফ্লাইট আছে, দমদম এয়ারপোর্টে ল্যান্ড করব সকালে। তারপরে আমি ট্যাক্সি নিয়ে ভবানীপুরে চলে যাব, গেলে সব কথা হবে। সকাল 8টার মধ্যে অসীম গায়ত্রী দেবীর বাড়িতে পৌঁছে গেলেন। বাড়ির সামনে লনে অসীমের পিসি এবং পিসেমশাই বসে আছেন। ড্রাইভার লাগেজগুলো সব লনেই নামিয়ে রাখলেন। আজ বাড়ির ড্রাইভার ছুটি নিয়েছে। দিশা দৌড়ে এসে বলে, দিদান, আমি লাগেজগুলো নিয়ে যাব। গায়ত্রী দেবী বলেন, না, তুমি পড়ে যাবে, তোমার মাকে বলো সাবধানে যেন নিয়ে যায়। অসীম বেশ অবাক হয়ে যান, এই মিষ্টি ছোট্ট মেয়েটা কে? মেয়েটার সামনে গায়ত্রী দেবীকে তিনি জিজ্ঞেসও করছেন না। আশ্চর্য হয়ে তার তাকানো দেখে গায়ত্রী দেবী মজা করে বলেন, জানিস অসীম, এটা আমার নাতনি, ওকে আমি দত্তক নিয়েছি। অসীম হাসতে হাসতে বলেন, এখানে নাতি নাতনি দত্তক নেওয়া যায় বুঝি? আমার অবশ্যই জানা নেই। ওনাদের কথোপকথন শেষ হতে না হতেই সীমা এসে হাজির। সীমাকে দেখে গায়ত্রী দেবী হেসে বলেন, এই দেখ আমার মেয়ে। অসীম আরও আশ্চর্য হয়ে তার পিসিকে জিজ্ঞেস করেন, যা বাবা, তোমার মেয়ে আবার কোত্থেকে এলো? সীমা আর্থিক সঙ্গতিহীন বাবার সন্তান হলেও তার শরীরে একটা ভদ্রস্থ আভিজাত্যের ছাপ রয়েছে। তার উপর কলকাতা শহরের আবহাওয়ায় বেশ তার জৌলুস বেড়েছে। দেখে কেউ বলবে না মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়াশুনো করেছে। ডাগর দুটো চোখে বেশ বুদ্ধির ছাপ। সীমা লাগেজ ভিতরে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। তখন গায়ত্রী দেবী একটু সতর্ক করে বলেন, সাবধানে নিয়ে যাবি, তোর কিছু একটা হয়ে গেলে আমরা দুটো বুড়ো বুড়ি বেশ বিপদে পড়ে যাব। অসীম সীমাকে লাগেজগুলো নিয়ে যেতে বারণ করলেন, বললেন, থাক, আমি নিয়ে যাব। অসীম নিজেই লাগেজগুলো নিয়ে ভিতরে গেলেন। দুপুরে ডাইনিং টেবিলে সীমা বাদে সকলে লাঞ্চ করছেন। সীমা পরিবেশনে ব্যস্ত। দিশা প্রথমবার নীরবতা ভেঙে বলল, দিদান, আমি ওনাকে কি বলে ডাকবো? কোনো উত্তর আসার আগেই অসীম বলেন, তুই আমাকে আঙ্কেল বলে ডাকবি। দিশা আদুরে গলায় বলে, তুমি আমাকে তুই বলছো কেন? বলো আঙ্কেল। অসীম গুরুগম্ভীরভাবে বলেন, তাহলে তুই আমাকে তুমি বলছিস কেন? দিশা চোখ দুটো বিস্ফারিত করে বলে, সেই জন্যই তুমি আমাকে রেগে তুই বলছো? বলো না আঙ্কেল। এবার অসীম হেসে বলেন, আমার এখন যা বয়স, তাতে তোর বয়সী আমার একটা মিষ্টি আর আদুরে মেয়ে থাকতো, তাই তোকে আমি তুইই বলছি। অসীমের কথা শুনে ওনার পিসি এবং পিসেমশাই খুব আপ্লুত, কারণ ওনারা তো দিশাকে নিজেদের থেকেও বেশি ভালোবাসেন। ওনাদের মধ্যে একটা ভয় ছিল, দিশার এত দৌরাত্ম্য এবং হুটোপুটি গম্ভীর প্রকৃতির অসীম মেনে নিতে পারবেন কিনা। কিছুদিন যেতে না যেতেই দিশার সঙ্গে অসীমের খুব ভাব হয়ে যায়। ড্রাইভার না নিয়ে অসীম নিজে ড্রাইভ করে দিশাকে কলেজে পৌঁছে দেয়। বেড়াতে নিয়ে যাওয়া এবং শপিংয়ে যাওয়া সব কিছু যেন নিজের মনে প্রফুল্লতার সঙ্গে করছেন। দিশার কোনো ব্যাপারে যেন তার কোনো ক্লান্তি বা বিরক্তি নেই। দিশাও আঙ্কেল বলতে পাগল। একদিন ডাইনিং টেবিলে একসঙ্গে ডিনার করবার সময় গায়ত্রী দেবী বলেন, অসীম, ডিনার করে তুই একবার আমাদের বেডরুমে আসবি, কথা আছে। অসীম বলেন, ঠিক আছে পিসি। ডিনার করে অসীম তার পিসির রুমে যান। গায়ত্রী দেবী ওনাকে বলেন, কী রে অসীম, কী ডিসিশান নিলি? অসীম বলেন, পিসি, আমি তো তোমাকে গতকাল বললাম
আমার পক্ষে এটা সম্ভব নয়। তোমাকে তো সব বলেছি পিসি। তুমি তো আমার শারীরিক কন্ডিশন জানো। সীমার কম বয়সের ভুলের সুযোগটা তুমি আমাকে নিতে বলছো পিসি? সীমার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স কত হিসেব করে দেখেছো? অসহায় মেয়ের কাছ থেকে আমাকে ওর দুর্বলতার সুযোগ নিতে বলছো পিসি? গায়ত্রী দেবী বলেন, এছাড়া আমি ওর মতো ভালো মেয়েকে আর বেঁধে রাখতে পারবো না। তুই বয়সের কথা বলছিস? ওই রকম 12-13 বছর বয়সের ডিফারেন্সের স্বামী স্ত্রী নেই বলছিস? দিশাকেও তুই কন্যা স্নেহে আদর করিস। তাহলে তোর সমস্যাটা কোথায় বল তো অসীম? তুই আমাদের অমতে ওই মেমকে বিয়ে করেছিলি। তুই কি লাইফে সেটেল হতে পারলি? তোর ওই ছন্ন ছাড়া জীবন আমি দেখতে পারবো না, বলে দিলাম। তোর সমস্ত দায়িত্ব দাদা আমার হাতে সঁপে দিয়েছিলেন। আমাদের এত কিছু থেকেও যদি দেখাশোনার কেউ না থাকে, তাহলে তুই বল আমরা কি করব? অসীম একটু বিরক্তির সুরে বলেন, পিসি, তুমি সবটাই জানার পরও আমাকে একই প্রশ্ন করে যাচ্ছ। আমার আর ভালো লাগছে না। গায়ত্রী দেবী ঝাঁঝালো সুরে বলে ওঠেন, হ্যাঁ বলছি, একটা কিডনি নিয়ে অনেকেই ভালোভাবে জীবনযাপন করছে। আর তোর আগের বিয়ের ব্যাপার যদি বলিস, ওই মেম বউ তো অনেক দিন হলো ছেড়ে চলে গেছে। তোর সঙ্গে কি কোনো যোগাযোগ রেখেছে? তা তো করেনি। ভাগ্যিস তোদের কোনো সন্তান নেই। তোর যদি সীমার শিক্ষা আর পড়াশুনো এবং ফ্যামিলি নিয়ে কিছু বলবার থাকে, তাহলে তুই নিজে ওকে গড়ে পিঠে নে। ও মেয়ে খুবই বুদ্ধিমতী, সব শিখে নেবে। অসীম চুপ করে মনে মনে ভাবেন, আমাদেরও কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হাইফাই? আমাকে নেহাত পিসি নিয়ে এসেছিলেন বলে সমাজে 5 জনের কাছে পরিচয় দেওয়ার মতো কিছু আছে। আমি তো সেই গ্রাম থেকে উঠে এসেছি। আমার জীবনেও তো একটা বড় ভুল রয়েছে। সীমা তো ইনোসেন্টলি ভুল করেছে। ওর ভুলটাকে আমি খুব একটা আমল দিই না। অসীম গায়ত্রী দেবীর এক দূর সম্পর্কের দাদার ছেলে। তার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। অসীমের অনেক ভাই বোন। ঠিকমতো দুবেলা খাওয়াও জুটত না। উনি পড়াশোনায় খুব ভালো ছিলেন বলে ওনার বাবা গায়ত্রী দেবীর হাতে ধরে বলেছিলেন, আমার ছেলেটাকে পড়বার জন্য সাহায্য করিস, যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। অসীমকে তুই তোর নিজের সন্তান মনে করিস। আমি কোনোদিন তোর কাছে দাবি নিয়ে দাঁড়াবো না। গৌতমবাবু এবং গায়ত্রী দেবী দুজনেই ওনাকে কথা দিয়েছিলেন, আমাদের তো কোনো সন্তান নেই। ঠিক আছে দাদা, অসীমকে আমরা নিয়ে যাচ্ছি। সেই মাধ্যমিক পাশের পর অসীমের পড়াশোনা বন্ধ হয়ে যাবারই কথা। গায়ত্রী দেবী এবং গৌতম বাবু দুজনে ওনাকে নিয়ে এসে উচ্চ মাধ্যমিকে সায়েন্সে ভর্তি করান। উনি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেন এবং জয়েন্টেও ভালো র্যাঙ্ক করেন। ইঞ্জিনিয়ারিংয়ে যাদবপুরে অসীম চান্স পেয়ে যান। ওখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক এবং এমটেক করে প্রথমে চাকরি নিয়ে লন্ডনে যান। ওখানে এক মেমকে বিয়ে করেন, কিন্তু কিছুদিন একসঙ্গে থাকার পর দুজনের মতবিরোধের কারণে ডিভোর্স হয়। লন্ডনে 7 বছর থাকার পর উনি নতুন চাকরি নিয়ে দুবাইয়ে চলে যান। ওখানে অসীমের কিছুদিনের মধ্যে কিডনির সমস্যা দেখা দেওয়ার কারণে একটা কিডনি কেটে বাদ দিতে হয়। ইদানিং শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে কলকাতায় চলে এসেছেন। এখানে নতুন কোম্পানিতে উনি জয়েন করবেন, সেইভাবে বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়েছে। অসীম দিন দুয়েক পর থেকে সন্ধেবেলায় সীমাকে নিয়ে পড়াতে বসেছেন। সীমা একদম ভয়ে জড়সড়, লজ্জাও পাচ্ছে খানিকটা। স্টাডি রুমে ঢুকে গায়ত্রী দেবী এবং গৌতমবাবু একসঙ্গে গিয়ে দুজনে মিলে তাকে বেশ অভয় দিচ্ছেন। বেশ খুশি হয়ে দুজনে বলছেন, সীমা, তোর সব ব্যাপারে কিছু জ্ঞান থাকা দরকার, তাই পড়াশোনারও প্রয়োজন আছে। এরপর দিশা ঘরে ঢোকে। সে মাকে উল্লসিত হয়ে অভয় দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় অসীমের দিকে তাকিয়ে একগাল হেসে বেরিয়ে যায়।
অসীম মাধ্যমিকের সিলেবাস কালেকশান করেছে, তাই মাধ্যমিকের সব বইগুলো নিজে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে এনেছেন। অবশ্যই সঙ্গে দিশা ছিল, তার আবার এই ব্যাপারে খুব উৎসাহ। প্রথম দিনে কলম ধরতে সীমার বেশ হাত কাঁপে। কিছুটা দীর্ঘদিনের কলম না ধরার অনভ্যস্তের ফল এবং কিছুটা অসীমের ভয়। প্রথমে অসীম তাকে একটা বাংলা এবং একটা ইংরেজি হস্তাক্ষর লিখতে দিয়েছেন। লেখা শেষ করবার পর ইংরেজি এবং বাংলা লেখা রিডিং পড়তে বলেন। সীমার মনে একটু ভয় থাকলেও বেশ ভালোভাবে বৈতরণী পার হয়েছে। অসীম খুব গম্ভীর প্রকৃতির এবং খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। একদম পেটানো চেহারা, বিশালাকার চেহারার একটা সৌন্দর্যও বিদ্যমান। বয়সের তুলনায় বেশ ইয়াং দেখতে লাগে। সীমা স্টাডি রুম থেকে বেরিয়ে আসছে, সেই মুহূর্তে অসীম বলেন, তোমাকে আমি প্রতিদিন সন্ধে 8টা থেকে 10টা পর্যন্ত সময় দেব, তুমি ঠিক টাইমে স্টাডি রুমে চলে এসো। সীমা বেরিয়ে আসার পর দিশা স্টাডি রুমে ঢোকে। বেশ ঠাট্টার ছলে অসীমকে বলে, আঙ্কেল, মা তোমাকে কেমন ভয় পাচ্ছে বলো। বলেই দুজনের খুব হাসি। অসীম হেসে বলেন, তোর মায়ের বেশ ক্যাচিং পাওয়ার আছে রে, একটু বোঝাতেই বেশ ধরে ফেলেছে। এতদিন লেখাপড়া থেকে ডিটাচ থেকেও ও ভালো মনে আছে দেখলাম, তার মানে পড়াশোনাটা ঠিকঠাকই করতো। তুই দেখিস 1 বছর পরে ওকে আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় ঠিক বসাবো। আশা করি ব্যবস্থাটা ঠিক করে উঠতে পারবো। সীমার দায়িত্ব অসীম নিজের কাঁধে তুলে নিয়েছে। এই দেখে দিশার মনে খুব আনন্দ। দিশা মায়ের ব্যাপারে খুব সচেতন। তাছাড়া সে দাদান এবং দিদানের প্রস্তাবে 100% রাজি আছে। দিশা অসীমকে মুখে আঙ্কেল বললেও মনে মনে কিন্তু বাবারই মতো শ্রদ্ধা করে। দেখতে দেখতে 1 বছর সময় পার হওয়ার উপক্রম। কারণ সীমার মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, তাই তার এখন শিরে সংক্রান্তি। অসীম শক্ত হাতে সীমাকে শিক্ষাদান করে শিক্ষাগুরুর আসনখানা বেশ পাকা করেছেন। 1 সপ্তাহ পরে সীমার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সীমা অসীমের কাছে জড়তা কাটিয়ে এখন অনেকটা সহজ। অসীম সীমার প্রতি দায়িত্বটা ভালোভাবে পালন করছেন। নিজে ড্রাইভ করে সীমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। অসীম তার প্রতি কেয়ারিং বলে গায়ত্রী দেবী, গৌতমবাবু এবং দিশা খুবই খুশি। গাড়ি ড্রাইভ করতে করতে সাবধানে অসীম টুকরো টুকরো সাহস তাকে জুগিয়ে যাচ্ছেন। বলছেন, পরীক্ষার সিটে বসে যাওয়ার পর একদম ভয় পাবে না। ঠান্ডা মাথায় আগে তুমি কোশ্চেনগুলো পড়ে দেখে নেবে, তারপর যে প্রশ্নের উত্তর সম্পর্কে তোমার কনফিডেন্স আছে সেই প্রশ্নের উত্তরগুলো আগে লিখবে। প্রশ্নের দাগ নম্বর ঠিক করে যাচাই করে দেখে নেবে। সব কোশ্চেনের উত্তর লেখা হয়ে গেলে কোথাও উত্তর ভুল লেখা হয়েছে কি না একবার পড়ে দেখে নেবে। বলতে বলতে অসীমের গাড়ি পরীক্ষা কেন্দ্রের সামনে চলে আসে। 10 দিনের মধ্যে সীমার সব সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা দিয়ে হল থেকে সীমা বেরোবার পর সব প্রশ্নের উত্তর ঠিকমতো লিখেছে কি না সেটাও যাচাই করে নেন অসীম। সীমার সব পরীক্ষা শেষ হয়ে গেল। তার পরীক্ষা খুব ভালো হয়েছে। সে নিজে যতটা না খুশি তার থেকে বেশি যেন খুশি অসীম। একদিন পর অসীম সীমাকে রাত্রে তার স্টাডি রুমে ডাকেন। সীমা তার শুভানুধ্যায়ী পরিবারের রাতের কর্তব্য পালন করে অসীমের কাছে যায়। সীমা গিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। আজকে তার একটু দ্বিধা হচ্ছে। কেন তা সীমা জানে না। এতদিন তো তারা দুজনে কত রাত পর্যন্ত এই রুমে থাকত, তখন তো তার কিছু মনে হয়নি। কিছুক্ষণ পরে অসীম বুঝতে পারেন সীমা এসে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ডাকের আশায়। অসীম মৃদু স্বরে বলেন, ভেতরে এসো সীমা। সীমা ভিতরে গিয়ে একটু জড়তা নিয়ে দাঁড়ায়। এতদিন পরে এই প্রথম অসীমকে ঠোঁটের কোণে মুচকি হাসতে দেখল সীমা। মুচকি হেসে অসীম জিজ্ঞেস করে, কি ভয় করছে? তোমায় এত রাত্রে আমি ডেকেছি বলে? সীমা মাথা নিচু করে ভীতু স্বরেই বলে, না।
অসীম জিজ্ঞেস করেন, তুমি এই বিয়েতে কি রাজি আছো, নাকি পিসি জোর করছেন বলে ওনার মান রাখতে বিয়েতে রাজি হয়েছ? কথাটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাইছি। সীমা লজ্জায় অসীমের দিকে না তাকিয়ে উত্তর দেয়, দিশা পিসি এবং পিসে মশাই যেটা বলেছেন ওটাই আমার কথা। অসীম বলেন, এটা আমার জানার দরকার ছিল। দেখো, আমি তোমাকে বিয়ে না করেও দিশাকে সন্তান হিসেবে দত্তক নিতে রাজি ছিলাম। আবার পিসি এবং পিসে মশাইয়ের কথায় ভেবে আমি দেখলাম আমাদের সমাজে বিয়েটা হচ্ছে পবিত্র সম্পর্ক। দুজনে একই বাড়িতে থেকে এই পবিত্র সম্পর্কটা আমি অস্বীকার করতে চাই না। বিয়েটা তো আমার একার মতামতের উপর নির্ভর করছে না, এখানে দুজনের মতামত খুবই জরুরি। আমার এইটুকু জানার ছিল, এবার তুমি আসতে পারো। আর হ্যাঁ, সম্মতিটা আমরা দুজনে একত্রে ওনাদের জানাবো। সীমা রুম থেকে বেরিয়ে যায়। এই 1 বছরে অসীম সীমাকে খুব কাছ থেকে ভালোভাবে নিরীক্ষণ করেছেন। কোথাও তার খারাপ লাগার মতো এক তিলও খুঁজে কিছু পেলেন না, বরং শান্ত স্নিগ্ধ ব্যবহারে সীমা বাড়ির সকলের মন জয় করেছে। আজকাল সীমাকে অসীমের খুব ভালো লাগে, তাই সীমার কাছে অনেক সময় সহজ হওয়ার চেষ্টা করেন। হয়তো সীমার মধ্যেও লুক্কায়িত প্রেম আছে অসীমের জন্য, তার বহিঃপ্রকাশ কিন্তু এক বিন্দু অসীমের চোখে ধরা পড়েনি। জীবনের কিশোরী বেলায় ধাক্কাটা হয়তো আজও সে ভোলেনি, তাই অসীমের প্রেমে ধরা দিতে চেয়েও মন ঠিক ধরা দিতে চাইছে না। পড়া দেখাবার সময় অসীম এবং সীমার মধ্যে হাতের ছোঁয়া পরস্পর অনেকবার পেয়েছে, তাই অসীম সেই অনুভূতিতে নিজেই নিজের মনে রোমাঞ্চিত হয়েছেন। পিসি এবং পিসে মশাইয়ের তত্ত্বাবধানে একটা ভালো দিন দেখে অসীম এবং সীমার দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হয়। একদিন পরে অসীম দিশাকে কন্যা সন্তানের স্বীকৃতি দিয়ে দত্তক নেন। এখন অনুষ্ঠানের মাধ্যমে ঘোষ বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, কেন যামিনী না যেতে জাগালে না, শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে, কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, কেন যামিনী না যেতে জাগালে না।